আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে প্রাণীবিদ্যা বিভাগের সকল শিক্ষার্থীদেরকে আমি স্বাগতম জানাচ্ছি জাতীয় ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। তোমরা স্ক্রিনে দেখতেই পারছো যে আজকে আমাদের লেকচার নম্বর 3-এ যে একটা গুরুত্বপূর্ণ টপিক তা হচ্ছে ডিএনএ গঠন এবং ডিএনএ রেপ্লিকেশন, এই সম্পর্কিত আলোচনা করার চেষ্টা করা হবে। তো ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড, এটা আমরা সকলেই জানি, যার ফুল অর্থ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে একটা বংশগত বস্তু এবং এটা সব প্রজননশীল বা তোমার সেলফ রেপ্লিকেটিং একটা অংশ যা বংশ পরম্পরায় বাহিত হয় এবং বৈশিষ্ট্য ক্যারি করে। তো এখানে ডিএনএ একটা গাঠনিক সংজ্ঞা এখানে দেওয়া আছে, দেখো। জীবের এটা সব প্রজননশীল, পরিব্যাপ্তিক্ষম, অর্থাৎ মিউটেশন হয়ে যায় তাকে বলা হয় পরিব্যাপ্তিক্ষম, এবং জীবের সকল ধরনের জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক তাকে বলা হয় ডিএনএ। এবং ডিএনএ হচ্ছে একটা পলি নিউক্লিওটাইডের পলিমার বা চেইন, অর্থাৎ এটা একটা পলিমার যৌগ এই ডিএনএটা। আর ডিএনএ পরিমাপের একক হচ্ছে পিকোগ্রাম, এবং 1 পিকোগ্রাম সমান সমান 10⁻12 গ্রাম। আর মানুষের সারা দেহে যত কোষ থাকে তাতে যে পরিমাণ ডিএনএ আছে তার ওজন হচ্ছে 5.6 গ্রাম মাত্র, ঠিক আছে। আর ডিএনএ আণবিক ওজন 10⁻6 থেকে 10⁻9। যেগুলো ডিএনএ সম্পর্কিত কিছু তথ্য। এবং এবং এখানে দেখো, এখানে দেওয়া আছে ডিএনএ এর আবিষ্কার সম্পর্কে কিছু তথ্য। যে প্রথম ডিএনএ যে ডাবল হেলিক্স মডেলটা সেটা দিয়েছিলেন কিন্তু ওয়াটসন ক্রিক। এরপরে ডিএনএ সম্পর্কে সারগাপসের একটা সূত্র আমরা পড়ে থাকি, যেটা আমি আলোচনা করেছি, যে ডিএনএ তে সমপরিমাণ নাইট্রোজেন বেস পিউরিন এবং সমপরিমাণ পাইরিমিডিন বেস থাকে, এটাকে বলে সারগাপস ল। হরগোবিন্দ খুরানা কৃত্রিম ডিএনএ আবিষ্কার করেছে। হ্যাঁ, ডিএনএ রঞ্জনের পদ্ধতি আবিষ্কার করেছে ফালজেন। এই জন্য ডিএনএ রঞ্জন করার যে পদ্ধতি তাকে বলা হয় ফালজেন স্টেইনিং। এটা হলো হিস্ট্রি। এই হিস্ট্রিগুলো একটু তোমরা তোমাদের যে ক বিভাগের প্রশ্ন আছে তার জন্য একটু পড়বা। দেখো, চার্গাস রুলটা এখানে একটু লিখে দিয়েছি। এটা আমি দেখলাম যে তোমাদের এটা চার্গাস রুলটা ব্যাখ্যা করার জন্য 4 মার্কের একটা প্রশ্ন আসে খ বিভাগে। চার্গাস তিনি দেখেছেন যে ডিএনএ তে যে কয়টা এ থাকে তার সমপরিমাণ সে কয়টা টি থাকে, মানে যে কয়টা অ্যাডেনিন সে কয়টা থাইমিন, যে কয়টা গুয়ানিন সে কয়টা সাইটোসিন। আমরা বলতে পারি সমপরিমাণ পিউরিন এবং সমপরিমাণ কি থাকবে পাইরিমিডিন, অর্ধেক পিউরিন থাকবে আর অর্ধেক থাকবে পাইরিমিডিন প্রত্যেকটা ডিএনএ তে। এই সমপরিমাণ পিউরিন এবং পাইরিমিডিন থাকার যে নীতি, যে রুল, সেটাকে বলা হয় সারগাপস রুল। আর প্রকৃতপক্ষে যে ডিএনএ সেটা কিন্তু আমরা জানি সূত্রাকার হয়, এই দ্বিসূত্রক সূত্রাকার একটা অংশ। বাট এটা যদি আদিকোষের ক্ষেত্রে হয় সেটা কিন্তু সাধারণত গোলাকার ও বৃত্তাকার হয়, যার নাম হচ্ছে নিউক্লিয়েড বলা হয়। ওকে, তাহলে এখন ডিএনএ যে ডাবল হেলিক্স মডেলটা সেটা আমাদের আজকে এখন মূলত দেখার বিষয়। তো ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা আমরা অনেকে এটা অঙ্কন করেছি ইতিমধ্যে, বা এটা আমরা পারি। তো এইরকম একটা স্ট্রাকচার কিন্তু তোমাদের ডিএনএ এর যে ওয়াটসন ক্রিক যে মডেলের যে ভৌত গঠন ডিএনএ সেটা আঁকানোর জন্য তোমাদের এমন একটা ডিএনএ কিন্তু প্যাটার্ন আঁকাতে হবে, ঠিক আছে। আমার হাতে এখন একটা ছবি আছে, দেখো যে এটা ঠিক এরকম একটা দ্বিসূত্রক এবং পরস্পরের বিপরীতমুখী দুইটা সূত্রক নিয়ে এটা গঠিত। বলা হয় সূত্রক দুইটি পরস্পরের এন্টি প্যারালাল। ডিএনএ দুটো ডাবল সূত্রক আছে এখানে। হ্যাঁ, একটা সূত্রক আমরা জানি, দেখো 3 প্রাইম থেকে থাকে 5 প্রাইম, আর একটা থাকে 5 প্রাইম থেকে আমরা বলছি আর একটা থাকে 3 প্রাইম। তো এই যে 5 প্রাইম এবং 3 প্রাইম দুইটা সূত্র, কেন 3 প্রাইম 5 প্রাইম বলা হয় সেটা আমাদের অনেকেরই জানা আছে। যে দেখো, এই এই ভৌত গঠনটা এখানে আঁকানো হয়েছে একটা কেমিক্যাল আংশিক গঠন, যার মাধ্যমে বুঝবো যে 5 প্রাইম 3 প্রাইম কেন বলা হয়। দেখো যে এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার, এখানে ফসফেট আছে। এই ফসফেটটা দেখো পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বনে আছে, এজন্য এই প্রান্তটাকে আমরা বলে থাকি 5 প্রাইম। ঠিক ওই বরাবর দেখো নিচের দিকে যাও, নিচের দিকে গেলে তুমি দেখবা যে এখানে যে ফসফেটটা আছে এটাই দেখো দেখো এই পেন্টোজ সুগারের এটা 3 নম্বর কার্বনে আছে, এজন্য এই প্রান্তকে বলা হয় কি 3 প্রাইম, ঠিক আছে। এবার ঠিক তুমি তার পাশের যদি সূত্রটা যাও, এটা দেখবো একটা উল্টা হয়ে যায়। কারণ উল্টা না হইলে কিন্তু এই ডিএনএ এই যে তোমার পেছানো সিঁড়ির মতো যে স্ট্রাকচার এটা তৈরি করতে পারে না। এই জন্য দেখো এখানে দেখো এই পেন্টোজ সুগারটা উল্টায় গেছে, এবং যে কারণে উপর দিকে দেখো 3 প্রাইম হয়েছে আর নিচের দিকে হয়েছে কি 5 প্রাইম। তাহলে এই জন্য বলা হয় যে একটা সূত্র 5 প্রাইম 3 প্রাইম হলে অন্যটা হয় 3 প্রাইম টু 5 প্রাইম। আমরা জানি এই পেছানো সূত্রটা অনেকটা সিঁড়ির মতো। তো আমরা জানি সিঁড়ির মাঝখানে ধাপ থাকে, এগুলো সেই ধাপ। আর
এইটা হচ্ছে সিরিজে রেলিং মনে করি, তো রেলিং আবার মনে করি, রেলিং মানে দুই পাশে যেটা হাতল থাকে। তো এই রেলিং বা হাতল তৈরি করছে কে? পেন্টোজ সুগার এবং ফসফেটের সমন্বয়ে এটা গঠিত হয়। আর মাঝখানের যে সিঁড়িগুলা সেগুলো তৈরি করছে কিন্তু নাইট্রোজেন বেস। আর এই নাইট্রোজেন বেস এর একটা নির্দিষ্ট সজ্জা বা বিন্যাস আছে। সেটা কেমন? সেটা হচ্ছে যে সবসময় অ্যাডেনিনের সাথে থাইমিন থাকবে এবং সেটা দুইটা দুর্বল হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। আর গুয়ানিনের সাথে থাকবে সাইটোসিন, সেটা তিনটা তোমার দুর্বল হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। আর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা পলি নিউক্লিওটাইডের সেম। কেন? দেখো এই একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এখানে পাঁচটা আছে নিউক্লিওটাইড, এই পাশে আছে পাঁচটা নিউক্লিওটাইড, এবং প্রত্যেকটা নিউক্লিওটাইড মাঝখানে দেখো এখানে একটা ফসফেটের মাধ্যমে এটা যুক্ত হয়ে আছে। এখানে যদি দেখানো নাই, এখানে মূলত একটা এস্টার বন্ড আছে, এখানে মূলত একটা এস্টার বন্ড থাকে, সেটা এখানেও দেখানো নাই, অর্থাৎ এখানে এই ফসফেটটার মাধ্যমে এখানে একটা এস্টার, এখানে একটা এস্টার থাকে। এটা এই জন্য বলা হয় ফসফোডাইএস্টার বন্ড, অর্থাৎ দুইটা নিউক্লিওটাইডের মাঝখানে যে বন্ড থাকে সেটাকে আমরা বলি ফসফোডাইএস্টার বন্ড। আচ্ছা, আর একটা আছে, সেটা হচ্ছে এই যে পেন্টোজ সুগারের সাথে যে নাইট্রোজেন বেসটা লেগে থাকে, এখানে একটা বন্ড আছে, আমরা সেটাকে বলি গ্লাইকোসাইডিক বন্ড। আরেকটা আছে কি? দুর্বল হাইড্রোজেন বন্ড, তা হচ্ছে এই অ্যাডেনিন, থাইমিন এবং গুয়ানিন এবং সাইটোসিনের মাঝখানে দেখো এখানে তিনটা দুর্বল হাইড্রোজেন বন্ড আছে। তাহলে আমরা বলতেই পারি যে ডিএনএ এর মোট 3 রকমের বন্ড আছে: হাইড্রোজেন বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড এবং এস্টার বন্ড, ফসফোডাইএস্টার বন্ড। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা যেটা বলতে পারি যে দুইটা নিউক্লিওটাইডের যে সংযুক্তি ঘটে স্টার বন্ধনের মাধ্যমে, সেটা মূলত হয় একটা 3 নম্বর কার্বনের সাথে আর একটা 5 নম্বর কার্বন। দেখো এইটার 5 3 3 5 এইভাবে পরপর 3 নম্বর এবং 5 নম্বর কার্বনের মধ্যে এই স্টার বন্ডটা যুক্ত হয়ে এইরকম একটা চেইন তৈরি করে। ওকে, এরপরে আসলে আমরা দেখছি যে এই প্যাঁচানো গঠনের একটা পূর্ণাঙ্গ প্যাচের দৈর্ঘ্য কেমন, বা ওই দৈর্ঘ্যের ভিতরে কি অবস্থান করে। আমরা বলছি যে এই ডিএনএ একটা পূর্ণাঙ্গ প্যাচে 10 জোড়া নাইট্রোজেন বেস থাকে। তুমি হয়তো দেখে মনে করছো এইটা একটা প্যাচ, এইটা একটা প্যাচ, আসলে না। এই দুইটা মিলে একটা পূর্ণাঙ্গ প্যাচ, এটা একটা হাফ এবং এইটা একটা হাফ, এই দুই হাফ মিলে একটা পূর্ণাঙ্গ ডিএনএ একটা প্যাচ তৈরি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে যে এই প্যাচের ভিতরে তোমার 5 জোড়া নাইট্রোজেন বেস থাকবে এবং এখানে 5 জোড়া আছে, মোট 5 5 10 জোড়া নাইট্রোজেন বেস এখানে সাজানো আছে। এখন কথা হচ্ছে এই প্রতিটা জোড়া, ধরলাম এটি আর জিসি, এই দুই জোড়ার মাঝখানে কিন্তু দূরত্বটা আছে, দেখো সেটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। অর্থাৎ এই এটি আর জিসি এর মাঝে দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। আমরা বলছি এই জোড়াতে আছে কয়টা? 10 জোড়া। তাহলে আমরা 3.4 কে 10 দিয়ে গুণ করলে হবে কত? 34 অ্যাংস্ট্রম। তাহলে আমরা বলতে পারি একটা ডিএনএ একটা পূর্ণাঙ্গ প্যাচের দৈর্ঘ্য হচ্ছে কত? 34 অ্যাংস্ট্রম। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে দুইটা সূত্র, এদের মাঝে কিন্তু দূরত্ব আছে, সেটা কত? 20 অ্যাংস্ট্রম, বা যদি ন্যানোমিটার হিসেব করে তাহলে 2 ন্যানোমিটার। ঠিক আছে? এর মাঝে দূরত্বটা, আর অ্যাংস্ট্রমে 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই ডিএনএ যেহেতু একটা পেঁচানো সিঁড়ির মতো থাকে, তাই কোনো কোনো জায়গায় এরকম ছোট এবং বড় খাঁজ তৈরি করে। যেটা ছোট খাঁজ এটাকে আমরা বলছি দেখো যে গৌণ খাঁজ, আর যেটা বড় সেটাকে বলছে আমার মুখ্য খাঁজ। তাহলে এরকম খাঁজ যুক্ত হয়েই ডিএনএটা পরপর এরকম একটা পেঁচানো সিঁড়ির মতো স্ট্রাকচার তৈরি করে। আচ্ছা, এখন আসো ডিএনএ আর কিছু বৈশিষ্ট্য আমরা দেখি, যেখানে বলা আছে যে ডিএনএ মোট আণবিক ওজন 10⁻6 থেকে, আমরা আগেই বলেছি 10⁻10। হ্যাঁ, দৈর্ঘ্য সম্পর্কে আমাদের পড়া হয়েছে। তো মোটামুটি আমি যেগুলো বললাম এই 7 8টা বা 9টা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো তোমরা পরীক্ষার জন্য এটা 10 মার্কের একটা প্রশ্ন হয়, ডিএনএ ডাবল হেলিক্স মডেল ব্যাখ্যা করো। তো আশা করি তোমাদের এটা কোনো সমস্যা হবে না পরীক্ষা অ্যান্সার করা। এখন আমরা এই ডিএনএ কিছু বৈশিষ্ট্য মানে তার কাজ দেখবো। হ্যাঁ, যেটা পরীক্ষায় খ বিভাগে আসে, ডিএনএ গুরুত্ব। সেটা হতে পারে জৈবিক গুরুত্ব, মেলের জৈবিক গুরুত্ব, বা তুমি যে কোনো ভাবে লিখতে পারো। আমরা এটা বলছি এটা বংশগতির উপাদান। হ্যাঁ, ক্রোমোজোম হচ্ছে মূল গাঠনিক উপাদান হিসেবে কাজ করে আমাদের ক্রোমোজোমের ভিতরে ডিএনএটা। হ্যাঁ, ডিএনএ ক্রোমোজোম মূল গাঠনিক উপাদান এবং এটা বংশগতির ধারক ও বাহক। এটা বংশ পরম্পরার বৈশিষ্ট্য ক্যারি করে, প্রত্যক্ষ পরোক্ষভাবে সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সরাসরি হোক কিংবা ইনডিরেক্টলি হোক, এটা সরাসরি আমাদের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, প্রোটিন এবং আরএনএ তৈরি করে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। একটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, আর হচ্ছে ট্রান্সলেশন।
এই ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন মাধ্যমে প্রোটিন এবং আরএনএ তৈরি করে হচ্ছে ডিএনএ। হ্যাঁ, এবং অনুলিপনের মাধ্যমে জীবের জাতিসত্তা টিকিয়ে রাখে। অর্থাৎ জীবের যে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য সেটা কিন্তু এই অনুলিপন হয় বলে এই ডিএনএ মাধ্যমে এটা টিকে থাকে প্রজাতির। আচ্ছা, প্রজাতির শনাক্তকরণে ডিএনএ ভূমিকা অবশ্যই, কারণ আমরা জানি আজকাল যে যে মানুষের যে বৈশিষ্ট্যগুলো ডিএনএ ভিতরে থাকে, ঠিক আছে, ইভেন আমাদের যে পিতামাতা, যে সন্তান শনাক্তকরণ, হ্যাঁ, চোর ডাকাত শনাক্তকরণ, এগুলোর জন্য কিন্তু ডিএনএ টেস্ট করা হয়। শুনেছো মনে হয় যে যদি কোনো সন্তানের যদি পিতৃমাতৃত্ব মানে তার সংকট পূর্ণ হয়, যে কে তার পিতা কে তার মাতা জানা যাচ্ছে না, তাহলে ওই সন্তানের ডিএনএ এবং পিতামাতা ডিএনএ টেস্ট করলে হয়ে যায়। আমরা বুঝতে পারছো যে শুধু তাই না, গরুর ডিএনএ আর মানুষের ডিএনএ এক হবে না। তাহলে আমরা ডিএনএ টেস্ট করলে বুঝতে পারবো যে এটা গরুর ডিএনএ না এটা মানুষের ডিএনএ। আচ্ছা, পরিব্যক্তি বা মিউটেশন ভূমিকা আছে। এই যে ক্রোমোজোমের বা ডিএনএ তে চেঞ্জ ঘটে, এটা মূলত ডিএনএ বা জিন লেভেলে ঘটে। তাহলে এই মিউটেশনের জন্য কিন্তু ডিএনএ ভূমিকা পালন করে। আচ্ছা, তাহলে আমরা এইগুলো বৈশিষ্ট্য পরীক্ষা লিখতে পারবো। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ 3-4 মার্কের প্রশ্ন, খ বিভাগের, মনে রাখবা। আরেক অনেক সময় এইভাবে লেখা হয় যে বংশগত বস্তু হিসেবে এই যে ডিএনএ কে বলা হয় ধারক ও বাহক, কেন বলা হয় সেটা ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি সুন্দর করে অ্যান্সার দিয়ে দিয়েছি। তোমরা সুন্দর করে এটা একটা স্ক্রিনশট দিয়ে নিবা এবং এটা অ্যান্সার করবা। এটা আহামরি কোনো বিষয় না, একটু পড়লেই পারবা। ঠিক আছে, আচ্ছা, এখন তো তোমরা বাসায় আশা করি এই স্ট্রাকচারটা ভালো মতো প্র্যাকটিস করবা, এই ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা যে জিনিস, সেটা হচ্ছে ডিএনএ প্রতিলিপি, ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন সৃষ্টি, যেটা আর একটা বড় প্রশ্ন 10 মার্কের। তুমি বিগত সালের প্রশ্ন যদি অ্যানালিসিস করো দেখবা এটা অনেকবার এসেছে পরীক্ষায়। তো সেইটা নিয়ে এখন আমি আলোচনা করার চেষ্টা করব। বলা হচ্ছে যে যে প্রক্রিয়ায় ডিএনএ তার কপি সৃষ্টি করে, তার সংখ্যাটাকে ডাবল করে, একটা থেকে দুইটা ডিএনএ সৃষ্টি হয়, তাকে আমরা বলি ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপন সৃষ্টি বা অনুলিপন সৃষ্টি। তো বলা হচ্ছে যে সেল ডিভিশন যখন হয়, সেল ডিভিশনে কিন্তু আগে পূর্ব শর্ত হচ্ছে তোমার যে ডিএনএ প্রতিলিপি সৃষ্টি করতে হবে, নাহলে সেল ডিভিশন হবে না। কারণ ডিএনএ তো ডাবল না হয়, তাহলে সেল ডিভিশন হয়ে দেখা যাচ্ছে ডাবল হয়নি, এক কোষে সব ক্রোমোজোম চলে যাচ্ছে, আরেকটা কোষে কিছু থাকবে না। এই জন্য বলা হয় যে যে ডিএনএ রেপ্লিকেশন আগে হবে, তারপরে তোমার সেল ডিভিশন হয়ে দুইটা কোষের সৃষ্টি করবে। আচ্ছা, তো আর এই প্রতিলিপনটা মূলত সৃষ্টি হয় ডিএনএ কোন দশায় এটা সৃষ্টি করে, সেটা হচ্ছে তোমার ইন্টারফেস দশায়। তোমার মাইকটা মনে রিয়াজ অফ করো, মাইকের তোমার মনে সাউন্ডটা অন রয়েছে, মাইকটা অন অফ করো। আচ্ছা, দেখো তাহলে ইন্টারফেস দশায় মূলত এখানে আমরা বলছি এই ডিএনএ প্রতিলিপনটা সৃষ্টি হয়। আচ্ছা, এখন ডিএনএ রিপ্লিকেশনের সম্ভাব্য অনেকগুলো পদ্ধতি আছে। আমরা একটা বলছি রক্ষণশীল, অর্ধ রক্ষণশীল, আর একটা বিস্ফোরণশীল। হ্যাঁ, কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ আর বিস্ফোরণশীল। তোমরা এটা মনে হয় না ইন্টারভিউতে পড়েছো, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, ডিএনএ রিপ্লিকেশনের অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি ব্যাখ্যা করো। ঠিক আছে, তোমরা ভিডিও অন করো বাট মাইকটা অফ রাখো। প্রত্যেকে হয়তো ভিডিও অন করো বাট মাইক অফ রাখো। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা দেখবো যে এই তিনটা আসলে কিভাবে ঘটে। ঠিক আছে, এই তিনটা আমরা সংক্ষেপে একটু দেখবো প্রথমে, তারপরে আমরা এই অর্ধ রক্ষণশীলটা ডিসক্রিপশন দেবো, ডিটেইলসটা। প্রথমে দেখো দেওয়া আছে সংরক্ষণশীল পদ্ধতি, এর মাধ্যমে এটা কিভাবে হয়। তো দেখো এখানে আমি বলছি যে ধরো এটা একটা প্যারেন্টাল ডিএনএ অর্থাৎ মাতৃ ডিএনএ। তো এই মাতৃ ডিএনএ তে থেকে দেখো দুইটা অপত্য ডিএনএ সৃষ্টি হয়েছে। তুমি দেখো যে মাতৃ ডিএনএ রংটা কিন্তু যেমন বেগুনি, আর এটা কিন্তু নীল রঙের। ঠিক আছে, তাহলে এই যে মাতৃ ডিএনএ থেকে দুইটা ডিএনএ সৃষ্টি হলো, দেখো নতুন সৃষ্ট ডিএনএ, এটা নতুন ডিএনএ, এটা মনে করো যে পুরাতন ডিএনএ রয়েছে, তাহলে নতুনই আছে, পুরাতনের নতুনই কোনো অংশ নেই, পুরো ভিন্ন ভিন্ন। এই জন্য বলে কনজারভেটিভ। নতুনে থাকবে, সেখানে পুরাতন ডিএনএ কোনো অংশই থাকবে না, এটাকে বলা হয় কনজারভেটিভ। তো সংজ্ঞা কি লেখা আছে দেখো, এক্ষেত্রে রেপ্লিকেশনের সৃষ্ট দুটি ডিএনএ অণুর একটিতে দুটি পুরনো সূত্র আর অন্যটিতে দুটি নতুন সূত্র। দেখো এটা দুটোই নতুন সূত্র আর এটা দুটোই পুরনো সূত্র, তাহলে তারা কোনো কিছু শেয়ার করে নাই, এই জন্য বলে কনজারভেটিভ। আচ্ছা, এরপরে দেখো সেমি কনজারভেটিভ বা অর্ধ রক্ষণশীল। দেখো এখানে কি আছে, একটা দেখো পুরাতন সূত্র আর একটা দেখো নীলটা আছে নতুন সূত্র। তাহলে দেখো একটা নতুন একটা পুরাতন, এই জন্য বলে সেমি কনজারভেটিভ, অর্ধ সংরক্ষণশীল, যার অর্ধেক পুরাতন এবং অর্ধেক হচ্ছে কি নতুন। এইটা হচ্ছে সব থেকে প্রমাণিত মানে তথ্য, যে ডিএনএ রেপ্লিকেশনে এটা সব থেকে প্রমাণিত তথ্য।
যেটা অ্যাভেলেবেল প্রমাণ পাওয়া গেছে। আর একটা কি বিস্ফোরণশীল, ডিসপারসিভ, অর্থাৎ এমন ভাবে এটা ফর্ম করে ডিএনএটা যে কিছু পুরাতন, কিছু নতুন, কিছু পুরাতন, কিছু নতুন ভেঙে ভেঙে হয়, কিছু জায়গায় নতুন, কিছু জায়গায় পুরাতন। এইভাবে যদি ভেঙে ভেঙে ফর্ম করে ডিএনএ, আমরা সেই পদ্ধতিকে বলি কি বিস্ফোরণশীল পদ্ধতি। তো তোমরা তিনটে পদ্ধতি মোটামুটি বুঝেছো যে কিভাবে এটা সম্পন্ন হয়। বাট যেটা সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ, সেই সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন, সেইটা আমাদের কিন্তু পরীক্ষায় বেশি আসে এবং এইটাই আমরা আলোচনা করব। তো তার আগে আমরা একটু হালকা দেখে নিই এই সেমি কনজারভেটিভ সম্পর্কে কিছু কথা। বলা হচ্ছে যে 1958 সালে মেসেলসন এবং স্টাইল পরীক্ষার মাধ্যমে ইকোলাই কোষে এই সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন আবিষ্কার করে। আর প্রকৃত কোষে আবিষ্কার করেছে কি হার্ভার্ড হার্ভার্ড এবং তিনি প্রকৃত কোষে প্রথম এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতির ডিএনএ আবিষ্কার করেন। আর মানব কোষে মানব হেলা কোষ, এই হেলা কোষটা আসলে কিছুই না, এর নাম হচ্ছে হেনরিক ল্যাক। এইটা একজন মানুষ। 1953 সালে এই লোকটার তোমার সার্বিক অর্থাৎ গৃহদেশে ক্যান্সার হয়েছিল। সেই ক্যান্সার কোষ থেকে নিয়ে তার একটা টিস্যু কালচার করা হয়েছিল এবং সেই টিস্যু কালচারকৃত কোষে প্রথম এই অর্ধ রক্ষণশীল পদ্ধতি আবিষ্কার করা হয়। এবং ওই লেখের নাম অনুসারে ওই যে কোষ থেকে এই যে টিস্যু কালচার করে এই অর্ধ রক্ষণশীল পদ্ধতি আবিষ্কার করা হলো, সেই লোকের নাম অনুযায়ী এই কোষের নাম দেওয়া হয়েছে হেলা কোষ। হ্যাঁ, হেনরিক ল্যাক শব্দটার অর্থ এরকম। আচ্ছা, এরপরে দেখো আমরা বলছি ক্লামাইডোমোনাস একটা শৈবাল। এই শৈবালও কিন্তু পরবর্তী সময়ে এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখবো আসলে কিভাবে এটা হয়। কিন্তু আমি তোমাদের প্রথমে একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা আমি তোমাদের প্রথমে ডিসক্রাইব করবো, তারপরে ছবির মাধ্যমে এটা আমি তোমাদের দেখাবো যে কিভাবে এটা এই চক্রটা এই ধাপটা সম্পন্ন হয়। আচ্ছা, তাহলে এটা একটু মিনিমাইজ করি। আমি তোমাদের একটা ভিডিও দেখানোর চেষ্টা করব। আমি যদি এটা নিজের বাংলা দেব আর তোমরা হচ্ছে এটা ইংলিশটা সাউন্ড আমি অফ রেখে দেবো। দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা দ্বিসূত্রক ডিএনএ মলিকুল। তোমরা আসলে দেখতে পারছো যে এটা একটা দ্বিসূত্রক ডিএনএ মলিকুল, ঠিক আছে। আচ্ছা, প্রথমে কি হবে, দেখো এই ডিএনএ সূত্রটা পরস্পর থেকে দেখো যে পেজটা ছিল, এই পেজটা কি হলো, খুলে গেল। আমি বলো স্যার কেন খুলে? এখানে একটা এনজাইম কাজ করে, তার নাম হচ্ছে টোপো আইসোমারেজ। এই টোপো আইসোমারেজ এনজাইমের ক্রিয়ায় দেখো এই যে পেঁচানো সূত্রক ছিল সেটা একটা লম্বা মইয়ের মতো হয়ে গেল, একটা বাঁশই যাকে বলি আমরা মই বলি, তার মতো স্ট্রাকচার হয়ে গেল এটা, ঠিক আছে। এরপর দেখো কি ঘটে, এগুলো সবই কিন্তু নাইট্রোজেন বেস, সব নাইট্রোজেন বেস সাজানো আছে। দেখো এর সাথে টি, সির সাথে জি, এভাবে পরপর সব নাইট্রোজেন বেস এখানে সাজানো আছে এগুলা, ঠিক আছে। এখন যে জায়গাতে রিপ্লিকেশন শুরু হবে সেই জায়গাতে আমরা দেখবো যে কিভাবে এটা শুরু হয়, ঠিক আছে। এরপর দেখো এই দুটো সূত্র দিয়ে আছে কিভাবে, পরস্পরের বিপরীতমুখী। একটা আছে 5-3, তাহলে তার অপোজিটটা হবে কি 5-3 আমরা জানি দুটো সূত্র পরস্পরের বিপরীতে থাকে, তো এটা পরস্পরের বিপরীতে সাজানো আছে মনে করো। এরপরে দেখো যে একটা এনজাইম আসে, আমরা তাকে বলি যে তোমার হেলিকেজ এনজাইম। এই হেলিকেজ এনজাইমটা করে কি দেখো, যে জায়গাতে ডিএনএ রিপ্লিকেশন শুরু হবে সে জায়গাতে দেখো এই দুটো সূত্রকে পরস্পর থেকে আলাদা করে দিলে। হেলিকেজের কাজ হচ্ছে দুটো সূত্রকে পরস্পর আলাদা রাখা, যেন এটা পুনরায় জোড়া লেগে না যায়, ঠিক আছে। অর্থাৎ এর মাঝে যে হাইড্রোজেন বন্ড ছিল সেগুলোকে ভেঙে ফেলে দুটো সূত্রকে পরস্পর থেকে কি করে দেয়, আলাদা করে দেয়। ওকে। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, যদি যেটা এই ভিডিওতে দেখাবে না, তা হচ্ছে এই দুটো সূত্রকের এই জায়গাতে এবং এই সূত্রকের এই জায়গাতে একটা স্পেশাল প্রোটিন থাকে, তার নাম সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনটা করে কি এই দুটো সূত্রকে এইভাবে টেনে পরস্পর থেকে আলাদা করে রেখে দেয়, যেন এরা পুনরায় জোড়া লেগে না যায়। সেই জিনিসটা এখানে দেখাবে না তোমাদের, এই ভিডিওতে দেখানো হয় নাই। তার নাম কি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, যেটা দুটো সূত্রকে পরস্পর থেকে কি রাখে, পৃথক রেখে দেয়। আচ্ছা, দেখি এরপরে কি ঘটে। তাহলে এই যে জায়গাটা দেখো, এটা নাম হচ্ছে, আপনি কি ভিডিও দেন? ভিডিওটা, হ্যাঁ আমি তো ভিডিও দেখাতাম, ভিডিও দেখতে পাচ্ছ না? না স্যার, শেয়ার হয়নি, আপনার স্ক্রিন শেয়ার হয়। 24 নম্বর স্লাইড দেখতে পাচ্ছি। ও, তাহলে আমি তোমার এটা ভিডিওটা শেয়ার দিতে হবে। এইটা কেটে আবার পুনরায়, ঠিক আছে, আমি আবার এটা একটু রিপিট করব। আমি ভিডিওটা শেয়ার দিচ্ছি।
আচ্ছা, এবার আসলে দেখতে পারবা ভিডিও কি তোমরা দেখতে পারছো এবার? জি স্যার, এবার দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমার একটু প্রথম থেকে আবার বলা লাগবে, যেহেতু জিনিসটা তোমরা মিসিং করে ফেলেছো। আচ্ছা দেখো, আমি আবার এটা একটু পেছন দিকে যাচ্ছি। তাহলে দেখো, আমি আবার বলছি যে এটা একটা ডিএনএ সূত্র, পেছানো ডিএনএ সূত্র, ঠিক আছে? তো এই পেছানো ডিএনএ সূত্রকে দেখো, যে প্রথমে এটা আনউইন্ড হলো, মানে এটা পেছনটা সোজা হয়ে গেল, একটা মইয়ের মতো হয়ে গেল, এবং এই জন্য দায়বদ্ধ হচ্ছে টোপো আইসোমারেজ এনজাইম। নামটা কি? টোপো আইসোমারেজ এনজাইম। আচ্ছা, এখন তো এগুলো সবই নাইট্রোজেন বেস, এখানে ATGC হয়ে পরপর সব নাইট্রোজেন বেস গুলো সাজানো আছে, ঠিক আছে? আচ্ছা, এখন তারপরে দেখো যে কি হচ্ছে, যে এই দুটো সূত্র পরস্পরের বিপরীতমুখী। একটা সূত্র দেখো দেওয়া আছে 5 থেকে 3 প্রাইম, তো তাহলে অন্যটা হবে 5 থেকে 3 প্রাইম, ঠিক আছে? মানে আমরা তো জানি যে ডিএনএ দুটো সূত্র পরস্পরে কি থাকে, বিপরীতমুখী থাকে। এখন দেখো একটা এনজাইম আসবে, সেটা হচ্ছে হেলিকেজ এনজাইম। এই এনজাইমটা কি করছে, দুটো সূত্রকে পরস্পর থেকে কি করলো, পৃথক করে দিল। হেলিকেজের কাজটা কি, এদের মাঝে যে দুর্বল হাইড্রোজেন বন্ড থাকে সেই বন্ডটাকে ভেঙে ফেলে। ভেঙে ফেলে দুটো সূত্র পরস্পর থেকে কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। তো এখানে আরেক জিনিস আমি এক্সট্রা বলে রাখছি, যে এই সূত্রকে এই জায়গাতে একটা স্পেশাল প্রোটিন কাজ করে, তার নাম সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই সূত্রকে এবং এই সূত্র, দুই সূত্রকে কাজ করে এই জায়গাতে এবং এই জায়গাতে কাজ করে। ফলে কি হয়, যে ওই দুটো সূত্র কখনো জোড়া লেগে যায় না, তারা পরস্পর থেকে পৃথক থাকে, জোড়া লেগে যায় না, যার নাম কি বললাম, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। আচ্ছা, তাহলে দেখো এই জায়গাতে একটা কেমন একটা ওয়াই শেপ গঠন তৈরি করছেন, দেখো একটা ওয়াই শেপ গঠন, একটা দেখতে পাচ্ছ একটা ওয়াই শেপ স্ট্রাকচার তৈরি করেছে। এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। এই জায়গাটার নাম হচ্ছে তোমার রেপ্লিকেশন ফর্ক। অনেকটা সাইকেলে যেমন ফর্ক থাকে, দেখো না, যে সাইকেলের চাকা যে প্রথম দিকে চাকাটা থাকে একটা ফর্কের ভিতরে, সেরকম একটা ফর্ক তৈরি করে সেই জায়গাতে। আচ্ছা, তাহলে দেখো দুইটা সূত্র পরস্পর থেকে পৃথক হয়ে গেল। এখন এই দুইটা সূত্রকে দুই রকম নাম আছে, একটাকে আমরা বলি লিডিং স্ট্র্যান্ড, আরটা বলি ল্যাগিং স্ট্র্যান্ড। তো এই যে সূত্র যেটা এখন আমরা দেখছি, এটা কিন্তু তোমার লিডিং স্ট্র্যান্ড। তো লিডিং স্ট্র্যান্ড বা সূত্রকে যখন ডিএনএ তৈরি হয়, এটা হচ্ছে অবিচ্ছিন্নভাবে তৈরি হবে। আর যেটা ল্যাগিং সূত্র, ল্যাগিং মানে আসলে পিছিয়ে থাকা, এই পিছিয়ে থাকা সূত্রকে যখন ডিএনএ ফর্ম করে, এটা একটু দেরিতে হয়, ধীরে ধীরে হয় এবং ধাপে ধাপে হয়। তাহলে আমরা এখন যেটা দেখব, সেটা হচ্ছে এই লিডিং সূত্র কিভাবে ডিএনএ তৈরি হয়, সেটা আমরা দেখব। দেখো যে এখানে কি হলো, যে একটা এনজাইম, এটার নাম হচ্ছে আরএনএ প্রাইমেজ এনজাইম। এই প্রাইমেজ, দেখো প্রাইমেজ এনজাইম যে কাজটা করলো, তা হচ্ছে কতগুলো নাইট্রোজেন বেজের সমন্বয়ে এখানে একটা প্রাইমার নিয়ে আসলো। এটাকে আমরা বলি আরএনএ প্রাইমার, ঠিক আছে? এটা হচ্ছে একটা আরএনএ প্রাইমার। এই প্রাইমারটা কি করে, তোমার নতুন ডিএনএ সূত্র তৈরি শুরু করে। এখন তুমি যদি বলো স্যার এই প্রাইমারটা আসলে কি, এই প্রাইমারটা হচ্ছে কতগুলো নিউক্লিওটাইডের সজ্জা বা বিন্যাস, ঠিক আছে? আমি যখন তোমাদের দেখাবো, স্লাইড দেখাবো, সেখানে আমি দেখিয়ে দেবো যে আসলে এই প্রাইমারটা হচ্ছে কতগুলো নিউক্লিওটাইডের বিন্যাস। এবং মনে রাখতে হবে, এই তোমার প্রাইমারের যে প্রান্তে 3 প্রাইম থাকে, ধরলাম এটা 3 প্রাইম আর এটা 5 প্রাইম আছে, এই 3 প্রাইমের সাথে যে ওইসটা থাকে, একটা হাইড্রক্সিল মূলক থাকে, সেই হাইড্রক্সিল মূলকের সাথে আমরা দেখব যে কোষের অভ্যন্তর থেকে নতুন নতুন নাইট্রোজেন বেজ আসবে, এসে পরপর এখানে যুক্ত হতে সামনের দিকে এগিয়ে যাবে। সেটা আমরা দেখি একটু। দেখো যে এই প্রাইমার তো এখানে যুক্ত হলো, এখন একটা এনজাইম আসলো, একে আমরা বলি ডিএনএ পলিমারেজ এনজাইম। এই পলিমারেজটা কি করে, কোষের অভ্যন্তর থেকে দেখো একের পর এক নাইট্রোজেন বেস ধরে নিয়ে আসবে, হ্যাঁ, এবং এটা পরপর যুক্ত করবে। এবং এই যুক্ত হওয়ার ধরনটা কেমন দেখো, যে এটা সবসময় মনে রাখতে হবে আমাদের, ডিএনএ যখন ফর্ম করে তখন এটা 5 থেকে 3-এর দিকে যায়। নতুন ডিএনএ সবসময় কোন দিকে যায়, 5 থেকে কোন দিকে যায়, 3-এর দিকে যায়। আচ্ছা দেখো, এটা ধরলাম যদি এ হয়, তাহলে এইটা ছিল তোমার মনে করো টি, মানে টি এখানে ছিল মাতৃসূত্রকে, আর নতুন সূত্রকে এখানে থাকবে তাহলে এ, ঠিক আছে? আর ধরলাম এটা যদি জি হয় তাহলে এটা হবে সি, এটা যদি এ হয় এটা হবে টি। তাহলে আমি বলতে চাচ্ছি, মাতৃসূত্রকে যে সকল নাইট্রোজেন বেস পরপর সাজানো থাকে, তার পরিপূরক নাইট্রোজেন বেস, এ থাকলে টি আসবে, জি থাকলে সি আসবে, এইভাবে একটা পর একটা নাইট্রোজেন বেস পরপর যুক্ত হয়ে এই ডিএনএ সূত্রটা আস্তে আস্তে কি করবে, তৈরি করবে। তাহলে দেখো এখন এই বরাবর আমরা দেখতে পাচ্ছি লিডিং সূত্র তৈরি হয়ে যাচ্ছে একটা, এটা লিডিং স্ট্র্যান্ড। এবং এই সূত্র তৈরি হচ্ছে কিভাবে, একটা অনবরত
কোনো বিরতি ছাড়াই দেখো পরপর এই সূত্রটা কি হয়ে গেল, তৈরি হয়ে গেল, কোনো রকম গ্যাপ ছাড়াই। তাই এই জন্য আমরা সূত্রকে নাম দিলাম কি, লিডিং সূত্র। লিডিং সূত্রে কোনো প্রকার গ্যাপ ছাড়া এটা অনবরত তৈরি হয়। এবার দেখো ল্যাগিং সূত্রের কাহিনী, যে ল্যাগিং সূত্রকে আসলে কিভাবে ডিএনএটা ফর্ম করে। দেখো এখানে বলা আছে যে কতগুলো, এখানেও আরএনএ প্রাইমার আসবে। ধরলাম এটা সেই প্রাইমেজ এনজাইম, প্রাইমেজ কি করলো, কতগুলো নাইট্রোজেন বেস নিয়ে একটা প্রাইমার তৈরি করলো। এই প্রাইমার কি করে, একটা ডিএনএ খন্ড তৈরি করে। কিভাবে হয়, এই যে পলিমারেজ এনজাইম আসবে, সে কি করে কোষের অভ্যন্তর থেকে দেখো কতগুলো নাইট্রোজেন বেস নিয়ে এসে এখানে ছোট্ট একটা খন্ড তৈরি করলে, ডিএনএ খন্ড। সেটা কিন্তু দেখো 5 থেকে 3 দিকে হয়েছে। আর এই খন্ডকে বলা হয় ওকাঝকি খন্ড বা ওকাঝকি ফ্র্যাগমেন্ট। দেখো আবার একটা কি হলো, আবার একটা প্রাইমার আসলো, সেই প্রাইমেজ এনজাইম আর একটা প্রাইমার নিয়ে আসলো, এবং এরপরে আবার একটা পলিমারেজ এনজাইম আসবে, সে আবার কতগুলো নাইট্রোজেন বেস নিয়ে এসে আর একটা ছোট ডিএনএ খন্ড তৈরি করবে, এবং এই খন্ড হবে দেখো 5 থেকে 3 দিকে। সব সময় ডিএনএ খন্ড তৈরি হয় কিভাবে, 5 থেকে 3 দিকে ফর্ম করে, অলওয়েজ 5 থেকে 3 দিকে এটা ফর্ম করতে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে যে আরেকটা খন্ড তৈরি হলো, যেটা হচ্ছে 5 থেকে 3 দিকে ফর্ম করলো। তো তুমি এটা কি দেখছো, এখানে আমরা দেখতে পাচ্ছি, ধরলাম কিছু নাইট্রোজেন বেস ভুল ক্রমে এখানে চলে আসছিল। ধরলাম এখানে এ, তাহলে এখানে আশা করা ছিল টি, ধরলাম এখানে টি আসে না, এখানে এসে জি এসছে। এখানে মনে করো সি আছে, এখানে আসবে তাহলে কি জি, তার মানে আয়সা মনে করি এখানে এসছে এ। তার মানে আমরা বলতে চাচ্ছি যে অনেক সময় নাইট্রোজেন বেস যখন পরপর যুক্ত হয়, কিছু ভুল নাইট্রোজেন বেস চলে আসতে পারে। হ্যাঁ, তাহলে এই ভুল নাইট্রোজেন বেস গুলো, এটা অটোমেটিক প্রসেস, ডিএনএ একটা নিজস্ব ক্ষমতা আছে, হ্যাঁ, যার মাধ্যমে ডিএনএ তার ভুল নাইট্রোজেন বেস গুলোকে সরিয়ে ফেলে, সরিয়ে ফেলে সঠিকগুলো ওখানে আবার প্রতিস্থাপন করে। ঠিক আছে, আমরা সেটাই দেখবো এখন। যে দেখো এখানে যে ভুল নাইট্রোজেন বেস গুলো বের করে দিলে, এবং ডিএনএ পলিমারেজ এনজাইম এসে আবার সঠিক নাইট্রোজেন বেস গুলো যাকে বসিয়ে দিল, প্রতিস্থাপন করে দিলেন, এবং প্রতিস্থাপনের মাধ্যমে একটা সঠিক ডিএনএ তৈরি করলো। আচ্ছা এটা কি, এটা হচ্ছে ডিএনএ লাইগেজ এনজাইম। আমরা জানি যে যে ওকাঝকি খন্ডগুলো ছিল, খন্ডে খন্ডে তৈরি হয়েছিল, এর মাঝে গ্যাপ আছে। তাহলে এখন এই লাইগেজ এনজাইম গ্যাপ গুলোকে পূরণ করে দেবে, দিয়ে একটা অবিচ্ছিন্ন ডিএনএ মলিকুল তৈরি করবে। দেখো দুই পাশ থেকে এটা একটা লাইগেজ এনজাইম টান দিয়ে এটাকে অবিচ্ছিন্ন করে দিল। আচ্ছা এখন আমরা জানি ডিএনএ কেমন থাকে, পেছানো থাকে। তাহলে এই পেছানো ডিএনএটা দেখো কিভাবে তৈরি হচ্ছে, ডিএনএ গাইরেজ নামক এনজাইম, ডিএনএ গাইরেজ এনজাইম করলো কি, এটাকে পেঁচিয়ে দিয়ে সে আগের মতো ডিএনএ তৈরি করলো। যা দেখো একটা আছে নতুন সূত্র, একটা পুরনো সূত্র। দেখো এইটা হচ্ছে পুরনো এবং এইটা হচ্ছে নতুন, এই জন্য আমরা এটাকে বলি সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। তো তোমরা ভিডিওটা দেখে মোটামুটি একটা ধারণা পেয়েছো। এবার আমি তোমাদের ছবির মাধ্যমে এটা আরেকবার বুঝিয়ে দেবো, তাতে মোটামুটি তোমাদের ধারণাটা অনেকটা ক্লিয়ার হবে। আচ্ছা দেখো আমি ভিডিওটা শেয়ারটা ভিডিও শেয়ারটা আমি এটা করছি, আবার আমি তোমাদের লেকচারে নিয়ে যাব। স্লাইডে আমরা আবার দেখব যে দেখো যে এবার আমরা দেখব যে আসলে ছবির মাধ্যমে কিভাবে আসলে ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে। দেখো আমি একটা ছবি আঁকিয়েছি, একটা এখানে একটা ডিএনএ দেখানো হচ্ছে। দেখো ধরলাম এটা ডিএনএ, তো এখানে দেখো লেখা আছে টোপোআইসোমারেজ। এই এনজাইমের কাজটা কি, যে এই যে ডিএনএ পেছানো ছিল সেটাকে সে মইয়ের মতো সোজা করে দিয়েছে, একটা মই আকার গঠন তৈরি করেছে। এরপর দেখো এখানে আছে হেলিকেজ এনজাইম, এই ত্রিভুজ আকৃতির হেলিকেজ এনজাইম। এটা কি করে, এই মাঝখানে যে হাইড্রোজেন বন্ড আছে এগুলোকে ভেঙে ফেলে, ভেঙে ফেলে দেখো দুইটা সূত্রকে পরস্পর থেকে কি করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। মানে বলেছিলাম এই দুই সূত্রগুলোর গোড়ার দিকে একটা স্পেশাল প্রোটিন থাকে, তার নাম সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই প্রোটিন কি করে, দুটো সূত্রকে পরস্পর থেকে আলাদা করে রাখে, যেন পুনরায় আবার একসাথে জোড়া লেগে না যায়। আচ্ছা এখন আমরা বলছি এই দুটো সূত্রকে, একটা সূত্রকে ডিএনএ তৈরি হবে কি অবিচ্ছিন্ন ভাবে, সেই সূত্রকে আমরা বলবো লিডিং স্ট্র্যান্ড। আর একটা সূত্রকে দেখবো যে ডিএনএ ফর্ম করে ধাপে ধাপে ভেঙে ভেঙে, সেই সূত্রকে আমরা বলি কি ল্যাগিং স্ট্র্যান্ড। আর ল্যাগিং স্ট্র্যান্ডে যে সূত্রগুলো খন্ডে খন্ডে তৈরি হয়, সেই খন্ড সূত্রকে বলা হয় কি ওকাঝকি ফ্র্যাগমেন্ট বা ওকাঝকি খন্ড। এখন আমরা দেখব যে এই তোমার ওকাঝকি খন্ড আসলে কিভাবে এটা তৈরি হয় ধাপে ধাপে। প্রথমে কি হয় দেখো, আমরা বলছি একটা আরএনএ প্রাইমেজ, একটা এই যে একটা এনজাইম, দেখো এটা চারকোনা শেপ, এটা একটা এনজাইম দেখানো হয়েছে। প্রথমে এখানে কি হয়, এই যে দুটো গোলাকার বস্তু দেখতে পাচ্ছ, এটা আসলে মূলত প্রাইমার, এটা আসলে প্রাইমার। এটা একটা প্রাইমার নিয়ে আসে। প্রাইমার আসলে কি বলেছিলাম, কতগুলো নিউক্লিওটাইডের সজ্জা। তো আমি তোমাদের এবার দেখাবো যে এটা আসলে কেমন হয়। দেখো ধরলাম
যে এটা এখানে দেখো তিনটা নাইট্রোজেন নিউক্লিওটাইড আছে। ধরো ধরো এটা একটা প্রাইমার। আমি বলছিলাম এই প্রাইমারের এই যে এখানে দেখো এইটা হচ্ছে 3 নম্বর কার্বন, এখানে একটা ওইস থাকবে। এই ওইস এর সাথে পরপর একটা পর একটা দেখো এটা একটা নিউক্লিওটাইড। হ্যাঁ, এটা নিউক্লিওটাইড ধরলাম, এটা এই 3 নম্বর কার্বনে এখানে এসে যুক্ত হবে। তো এইভাবে এটা যদি তোমার 3 নম্বর কার্বনে যুক্ত হয়, তাহলে দেখো এটার তোমার যুক্ত হবে কয় নম্বর কার্বন, এই যে এখানে আছে 5 নম্বর কিন্তু কার্বন, তাহলে এটা 3 হলে এটা আসবে কত, 5 নম্বর কার্বন। আবার দেখো এই যে পেন্টোজ আছে এটা হচ্ছে 3 নম্বর কার্বন, এই 3 কার্বনের সাথে আর একটা কি আসবে, নিউক্লিওটাইড আসবে। এভাবে একটা পর একটা 3 5 কার্বনের সাথে পরপর নাইট্রোজেন বেস গুলো যুক্ত হয়ে আমার কাঙ্ক্ষিত ডিএনএ সূত্রটা কি হবে, তৈরি হবে। আচ্ছা, আমি আবার আগেটা ফিরে যাই। দেখো আমরা দেখাচ্ছি কি এখানে, যে এই যে প্রাইমারটা আসলো, প্রাইমারটা কি করে, প্রাইমারটা এখানে সূচনা করবে। যে প্রাইমারে যেখানে 3 প্রাইম কার্বন ছিল, ওই কার্বনের সাথে যে ওই ছিল, সেই জায়গাতে এই মাতৃ সূত্রকে যে নাইট্রোজেন বেসগুলো থাকবে তার পরিপূরক গুলো আসবে। ধরলাম যে এইটা, ধরলাম এটা এ আছে, তাহলে এখানে আসবে টি, ধরলাম এটা জি, এখানে আসবে সি। এইভাবে তোমার মাতৃ সূত্রকে পরিপূরক নাইট্রোজেন বেস একটা পর একটা এসে একটা কাঙ্ক্ষিত সূত্র তৈরি করবে। অনুরূপ ভাবে দেখো, আর এই যে নাইট্রোজেন বেস গুলো কে নিয়ে আসে, ডিএনএ পলিমারেজ নামক এনজাইমটা ওই একটা পর একটা কোষের অভ্যন্তর থেকে নাইট্রোজেন বেস গুলো একটা পর একটা ধরে নিয়ে এসে পরপর যুক্ত করে এই আমাদের ওকাজকি ফ্র্যাগমেন্টটা তৈরি করে। আচ্ছা, অনুরূপ ভাবে দেখো এখানে একটা খন্ড তৈরি হয়েছে, এখানে একটা খন্ড তৈরি হয়েছে, এখানে একটা খন্ড তৈরি হয়েছে, সবগুলো হচ্ছে কি ওকাজকি খন্ড। এখন দেখো এই খন্ডগুলোর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি গ্যাপ আছে। তাহলে এখন এই যে লাইগেজ এনজাইম কি করে, এই গ্যাপ গুলোকে একটা টান দিয়ে জোড়া লাগিয়ে দেয়, ফলে তখন এই খন্ডগুলো আর বিচ্ছিন্ন থাকে না, এটা একটা অবিচ্ছিন্ন সূত্র হয়ে যায়। যেহেতু সূত্রটা খন্ডে খন্ড হয়েছে, দেরিতে হয়েছে, ধাপে ধাপে হয়েছে, তাই আমরা এই সূত্রকে নাম বলি কি, তোমার ল্যাগিং স্ট্যান্ড বা ল্যাগিং সূত্র। আর এই সূত্র কি হয়, এই সূত্রটা একবারেই ফর্ম করে, ঠিক আছে। আচ্ছা, আর এই সূত্র মনে রাখতে হবে সবসময় ফর্ম করে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। যেমন দেখো এটা তৈরি করছে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। তাহলে আমাদের এটা এই সূত্র যে ডিএনএ ফর্ম করে, এটা খুবই সিম্পল। তোমরা কি বলবা, যে ধরো এই জায়গাতে শুরু হয়েছিল, তাহলে এই জায়গাতে তোমার কি আসছিল, এই জায়গাতে একটা আরএনএ প্রাইমার আসে প্রথম, সেই প্রাইমারটা যদি এখানে দেখানো হয় নাই, ঠিক আছে, তাহলে প্রাইমারটা নিয়ে আসে কে, প্রাইমেজ নামক এনজাইম প্রথমে একটা প্রাইমার নিয়ে আসবে। ওই প্রাইমারে যে 3 প্রাইম কার্বন আছে তাতে একটা ওইস খালি আছে, সেই ওইস এর সাথে একটা পর একটা নাইট্রোজেন বেস যুক্ত হবে। আর এই নাইট্রোজেন বেস যুক্ত করবে কে, এই পলিমারেজ এনজাইম। সে একটা পর একটা নাইট্রোজেন বেস যুক্ত করে আর সামনের দিকে এগিয়ে যায়। হ্যাঁ, আর আমার সেই কাঙ্ক্ষিত ডিএনএটা কি হবে, আস্তে আস্তে এটা দীর্ঘায়িত হবে, লম্বা হয়ে যাবে, এবং এর মাঝে কোনো গ্যাপ থাকে না। এই জন্য আমরা এই সূত্রকে বলছি কি, লিডিং সূত্র। তো তোমরা মোটামুটি যেটা বুঝেছো, এই যে রিফ্লেকশনটা, এটা একটা লম্বা প্রসেস। দেখো আমরা যদি এই দুটো সূত্র দেখি, দেখো এইটা কিন্তু পুরনো সূত্র, এটা নতুন সূত্র, এইটা পুরাতন, এটা নতুন। তাহলে আমরা দেখতেই পারছি একটা নতুন একটা পুরাতন। তাই এই কনজারভেশন, এই রিফ্লেকশন পদ্ধতিকে বলা হয় সেমি কনজারভেটিভ পদ্ধতি। তো তোমরা যেটুকু বুঝেছো আশা করি। তোমরা বই থেকে, এক্ষেত্রে আমি তোমাদের একটা বই রেফারেন্স দিই যেটা আমার কাছে মনে হয় একটু ইজিয়ার আছে। সেটা হচ্ছে ইউনিভার্সাল পাবলিকেশনের যে বইটা, সেটা একটু ইজি করে লেখা আছে, তোমরা এই বইটা একটু হেল্প নিতে পারো, ঠিক আছে। আর যদি ক্লাস ওপেন হয়, কলেজ খুলে, তাহলে তখন দেখাচ্ছে আমি তোমাদের হয়তো বইটা এর থেকে একটা কপি দিতে পারবো আশা করি। তো যেটুকু বুঝেছো আশা আশা করি মোটামুটি। তোমাদের যদি তেমন কোনো প্রশ্ন থাকে, এখনো 3 মিনিট টাইম আছে আমাদের, এই 3 মিনিট টাইমে আমরা কিছু প্রশ্ন হয়তো আলোচনা করলেও করতে পারি। তো আমি এটা শেয়ারটা অফ করে দিচ্ছি। তোমরা যদি মনে হয় যে খুব জটিল, যে খুব কঠিন কিছু, তাহলে অবশ্যই আমরা সরাসরি ক্লাসে এগুলো আরো বেশি ক্লিয়ার করব, সমস্যা নাই। তো একটুখানি বুঝেছো কিনা, কিছু বুঝেছো কিনা? সুদীপ্ত, তানিস, নাহিদ, রিয়াজ, তোমরা যারা আসো, কিছুটা বুঝেছো কিনা? জি স্যার, বুঝেছি। বেশ কঠিন, বেশ জটিল একটা প্রসেস, কিন্তু এটা লম্বা একটা প্রসেস। হয়তো সামনাসামনি ক্লাসে এটা আমরা আরো ক্লিয়ার করতে পারবো। তারপর যেটুকু বুঝেছো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা বইটা একটু পড়ো। বইটা পড়লে হবে কি, এটা তোমাদের কনসেপশনটা একটু ক্লিয়ার হবে, ঠিক আছে। কারণ এটা আসলে সামনাসামনি ক্লাস না হলে এটা আসলে এই ভিডিও লেকচার বোঝানো একটু কষ্টকর, বেশ কষ্টসাধ্য বিষয়। বোর্ড হলে হয়তো আর একটু বেশি আঁকি এটা ভালো করে বোঝানো যেত আর কি। তো প্রশ্ন যদি না থাকে, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা যে কষ্ট করে রাতেও
আমার সাথে ছিলা, তোমাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি। কালকে কালকে আশা করি ইনশাল্লাহ আবার সকালে তোমাদের সাথে আমার লাইভ ক্লাস হবে। তোমাদের সেখানে আমি আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।